বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। হালিমা গার্লস অনলাইন ক্লাস প্রোগ্রামে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে বিষয়টি চর্চা করব বিষয়টি হচ্ছে বাংলা প্রথম পত্র পদ্য অংশ থেকে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি আমরা আগে একবার চর্চা করেছিলাম বেশ কিছুদিন আগে। তোমাদের সুবিধার্থে আমি আবার এটি নিয়ে চর্চা করতে চাই এই কারণেই যে বিষয়টি অনেকের কাছে যে কবিতাটি আসলে কঠিন না, কিন্তু কঠিন মনে হয়। ভাষাগত দিক দিয়ে একটু সামান্য জটিলতা আছে, কিন্তু এটা জটিল মনে হবে না যদি আমরা চর্চা করি। বিশেষ করে শব্দার্থ টিকাগুলো যদি আগে একটু পড়ে নিই, বিষয়টি কিন্তু খুব সহজ। বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটি যিনি লিখেছেন, বাংলা সাহিত্যে যার অবদান অপরিসীম, মাইকেল মধুসূদন দত্ত, যার কবিতা আমরা স্কুল পর্যায়ে পড়েছি। বিশেষ করে বাংলা সাহিত্যে তার যে অবদান রয়েছে সনেট রচনায়, তার জন্য কিন্তু আমরা তাকে বিশেষভাবে স্মরণ করি। শুধুমাত্র সনেটের জন্য না, বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য লিখেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে যে আধুনিক কবিতার ছোঁয়া, আধুনিকতার ছোঁয়া, এটা এনেছে মাইকেল মধুসূদন দত্ত, যেখানে তাকে আমরা বলি আধুনিক কবিতার জনক। তিনি বাংলা সাহিত্যে আধুনিক কবিতার জনক। দুঃখিত, বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে প্রথম সনেট লিখেন মাইকেল মধুসূদন দত্ত, এবং তার যে ছন্দ, অমৃতাক্ষ ছন্দের প্রবর্তক হচ্ছেন এই মাইকেল মধুসূদন দত্ত। তিনি দীর্ঘদিন তার সংক্ষিপ্ত জীবনীতে আমরা যেটুকু বলতে পারি যে তিনি একসময় সম্ভ্রান্ত পরিবারের, জমিদার পরিবারের সন্তান ছিলেন। ছোটবেলা থেকে তিনি সাধারণ অন্য 10 জন বাচ্চাদের মতো না, তার মেধা, তার চিন্তাভাবনা একটা অন্যরকম। তিনি যখন কলেজে অধ্যয়ন করেন তখন তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, এবং তখন থেকেই তার জীবনযাত্রাটা ভিন্ন ধারায় এগোতে থাকে। একসময় তিনি বিদেশে পাড়ি দেন। বিদেশে যেয়ে দেখলেন যে আসলে বাংলা সাহিত্যের প্রতি তিনি ততটা অনুরক্ত ছিলেন না তখন, এবং একসময় বিদেশে যেয়ে যখন দেখলেন যে নিজের ভাষা সাহিত্যকে অবহেলা করে অন্য সাহিত্যে তিনি সুনাম অর্জন করতে পারছেন না বা নিজেকে সেভাবে তুলে ধরতে পারছেন না, তখন তিনি তার ভুল বুঝতে পারলেন এবং তিনি বাংলা সাহিত্যের প্রতি প্রচণ্ডভাবে আকৃষ্ট হন এবং তিনি বাংলা সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। তিনি বাংলা সাহিত্যে প্রথম যে সনেটটা লিখেছিলেন বঙ্গভাষা, অসাধারণ তার সেই স্বীকারোক্তি, এবং এই বঙ্গভাষা কবিতাটির মধ্যে দিয়ে একাধারে গঠনগত দিক দিয়ে যেমন একটা সনেটের নতুন ধারা পায় কবিতার ক্ষেত্রে, পাশাপাশি দেশের প্রতি ভালোবাসা, বাংলা ভাষার প্রতি ভালোবাসা, নিজেকে এত পরিষ্কারভাবে তুলে ধরা, বিনয়ের সঙ্গে তিনি ভুল করেছিলেন, ভুল বুঝেছেন, আবার মাতৃভাষার মতো যে একটা সমৃদ্ধ বাংলা ভাষা যে আমাদের আছে, বাংলা সাহিত্য অনেক সমৃদ্ধ, অনেক মণিমুক্তা খচিত ভাষা। এবং বাংলা ভাষা, এই মণিমুক্তা মানে হচ্ছে যে বাংলা সাহিত্যে আগে যারা সাহিত্য রচনা করেছেন, বাংলা সাহিত্যের যে ভাণ্ডার, এই ভাণ্ডারে যে সাহিত্যগুলো আছে সেটাই হচ্ছে মণিমুক্তা স্বরূপ। তিনি বলছেন বাংলা ভাষার ভাণ্ডার শূন্য না, অনেক মণিমুক্তা আছে এখানে। সুতরাং এই ভাষাকে তিনি চিনেছিলেন এবং এই ভাষার প্রতি তিনি প্রচণ্ডভাবে আকৃষ্ট হন, এবং এই ভাষা, এই সাহিত্যে নিয়ে তিনি তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি আমাদের দিয়ে গেছেন অসাধারণ তার এই সৃষ্টি বা কীর্তি। এবং মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে বলতে গেলে আসলে বলার কোনো শেষ নেই, কিন্তু আমরা আজকে যে বিষয়ে চর্চা করব তার একটি অনবদ্য সুন্দর কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ। এটি তার মহাকাব্য মেঘনাদ, তার যে একটা অনবদ্য একটা মহাকাব্য আছে আমরা জানি, সেই মহাকাব্যের একটি অংশ বিশেষ এখানে বিভীষণের প্রতি মেঘনাদ যে কবিতাটি এখানে তুলে ধরা হয়েছে, সেই কবিতাটি আসলে তার মহাকাব্যের অংশ বিশেষ, এবং এখানে ছোট্ট অংশ এবং খুব কম সেই মহাকাব্যের ক্ষুদ্র অংশ, একটা খণ্ডের সামান্য অংশ তুলে ধরা হয়েছে। আমরা জানি, পুরাণ থেকে জানি, যদি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি বুঝতে চাই তাহলে আমরা পুরাণের দিকে যেতে হবে। এবং আমরা জানি যে রাবণ হচ্ছে একটা দুষ্ট চরিত্র এবং রাম হচ্ছে দেবতা তুল্য মানুষ। সে মানুষের জন্য কাজ করে গেছেন,
এবং এক সময় এই রাম এবং রাবণের মধ্যে যুদ্ধ বেঁধে যায় নানা ঘটনার মধ্যে দিয়ে। এবং রাম তার বাহিনী নিয়ে যখন রাবণের প্রাসাদ লঙ্কাপুরীতে আক্রমণ করেন, সেই আক্রমণের একটা অংশ থেকে এই কবিতাটি তুলে ধরা হয়েছে। নাম দেওয়া হয়েছে বিভীষণের প্রতি মেঘনাদ। এখানে বিভীষণ এবং মেঘনাদ দুটো চরিত্র নিয়ে এই কবিতাটি সংগঠিত হয়েছে। এখানে বিভীষণকে, মেঘনাদকে, রাবণকে আমাদের একটু জানতে হবে। রাবণ হচ্ছে দুষ্ট চরিত্র, ঐতিহাসিক পুরাণ থেকে আমরা জানি, নেতিবাচক চরিত্র আমরা হিসাবে জানি। আর কিন্তু এখানে মাইকেলের কৃতিত্ব হচ্ছে এখানে বিভীষণ রাবণ বা মেঘনাদকে তিনি রাক্ষস বা দুষ্ট চরিত্র হিসাবে সৃষ্টি করেননি। তিনি এখানে তাকে দোষ গুণে, মানুষের মতন দোষ গুণ উভয় থাকে, সেই হিসাবে এখানে তিনি রাবণকে চিত্রিত করেছেন, মেঘনাদকে, বিভীষণকে চিত্রিত করেছেন। রাবণ হচ্ছে রাক্ষস রাজা, আর মেঘনাদ হচ্ছে তার কনিষ্ঠ পুত্র, ছোট ছেলে। আর বিভীষণ হচ্ছে রাবণের ছোট ভাই, সহোদর। কিন্তু এখানে আমরা দেখব কাহিনীর দিক দিয়ে যে বিভীষণ রাবণের বিপক্ষ বা মেঘনাদের বিপক্ষ হিসাবে কাজ করেছে। যুদ্ধ যখন বেঁধে যায়, যখন রাম লঙ্কাপুরে আক্রমণ করে তার ছোট ভাই লক্ষ্মণকে নিয়ে, তার বাহিনী নিয়ে, এক পর্যায়ে রাবণের বড় ছেলে বীরবাহু এই যুদ্ধে নিহত হন এবং যুদ্ধের সমস্ত দায়িত্ব পড়ে তার ছোট ছেলে মেঘনাদ। মেঘনাদ হচ্ছে বাসব বিজয়ী। বাসব হচ্ছে দেবতাদের প্রধান বা রাজা, এবং বাসবকে যিনি জয় করেছেন সে বাসব বিজয়ী। এই মেঘনাদকে বলা হচ্ছে এখানে বাসব বিজয়ী। আর এখানে ইন্দ্রজিৎ একটা শব্দ আছে, যে ইন্দ্রকে জয় করেছে যে, এখানেও এই ইন্দ্রজিৎ বলতে আমরা মেঘনাদকে বুঝব। তো আমরা কবিতার মূল বিষয় বা পট প্রেক্ষাপটটা একটু জেনে নিলাম। রাবণ এবং রামের এই যুদ্ধের একটা অংশ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। এখানে মেঘনাদ যখন যুদ্ধের দায়িত্ব নেওয়ার পূর্বে যজ্ঞাগারে বসে, নিকুম্ভীরা যজ্ঞাগারে বসে যজ্ঞ করতে থাকে, সেই মুহূর্তে দরজায় খেয়াল করে দাঁড়িয়ে আছে লক্ষ্মণ, রাবণের ছোট ভাই। তো সে খুব আশ্চর্য হয়, বিস্মিত হয় এই কারণেই যে লঙ্কাপুরী এত সুরক্ষিত, সেখানে নিকুম্ভীরা যজ্ঞাগারে কারো পক্ষে প্রবেশ করা বাইরে খুবই কঠিন। তখন সে পেছনে দিকে তাকিয়ে খেয়াল করে যে লক্ষ্মণের পেছনে দাঁড়িয়ে আছে তারই আপন ছোট চাচা বিভীষণ। মানে বিভীষণের সাহায্যে লক্ষ্মণ এই যজ্ঞাগারের দ্বারে প্রবেশ করতে পেরেছে। এখান থেকে কবিতার অংশ শুরু। আমরা কবিতাটি অবশ্যই পড়ব, কারণ মূল বই ছাড়া আমরা কিন্তু পাঠের কোনো বিষয় কিন্তু পরিষ্কারভাবে বলবো না। আমার এই বইটা হচ্ছে দুঃখিত, এই বইটা হচ্ছে আমার বোঝার মূল ভিত্তি। বইকে বাদ দিয়ে কিন্তু আমরা কোনো সাহায্যকারী গ্রন্থের মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করবো না, ভালো বোঝার চেষ্টা করবো না। আমার সবাই অবশ্যই বইটি সামনে নেব। বিভীষণের প্রতি মেঘনাদ আমরা জানি কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। কবিতাটি পড়ার সাথে সাথে আমি অর্থগুলো বোঝানোর চেষ্টা করছি। বিভীষণের প্রতি মেঘনাদ, মাইকেল মধুসূদন দত্ত। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, না জানি কেমনে আসি লক্ষণ বসিল রক্ষ করি। এতক্ষণে মানে হয়তো দীর্ঘ সময় একটা ঘটনায় মেঘনাদ, রাবণের ছোট ছেলে, কোনো কিছু দেখে অনেক বিস্মিত হয়েছেন, আশ্চর্য হয়েছেন, স্তম্ভিত হয়ে থেকেছেন অনেকক্ষণ। তারপরে এই বিষয়টা বোঝানোর জন্য এই শব্দটি ব্যবহার করেছে এতক্ষণে। বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পরে ঘটনাটি দেখার। অরিন্দম, অলিকে মানে শত্রুকে দমন করেছে যে মেঘনাদকে বোঝানো হয়েছে। কহিলা বিষাদে মানে অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে প্রকাশ করা বলছে সে। জানি না কেমনে আসি, জানি না কেমন করে আসলো। লক্ষণ কষিল মানে লক্ষণ মানে রাবণের ছোট ভাই প্রবেশ করলো, লক্ষ্য করে মানে রাক্ষসপুরীতে। বোঝানো হচ্ছে এখানে যে এতক্ষণে মানে অনেকক্ষণ একটা ঘটনায় যখন সে দেখলো যে লক্ষণ নিকুম্ভীরা যজ্ঞাগারের দ্বারে দাঁড়িয়ে আছে, তখন সে অনেক বিস্মিত হলো, আশ্চর্য হলো, কী করে এটা সম্ভব। কারণ এই রাক্ষসপুরীতে এই যজ্ঞাগারের দ্বারে প্রবেশ করার মতো ক্ষমতা তো মানে
লক্ষ্মণের থাকার কথা না, অনেক সুরক্ষিত এই প্রাসাদ। তখন সে পেছনে যখন বিভীষণকে দাঁড়িয়ে থাকতে দেখলো, তখন সে ব্যাপারটি বুঝতে পারলো এবং সে অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে চাচাকে এই কথাটা বলছে। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে মেঘনাদ অনেক মনে কষ্ট নিয়ে, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তার চাচাকে বলছে যে কেমন করে লক্ষ্মণ এই রাক্ষসপুরীতে প্রবেশ করলো। চাচাকে সে অনেক কষ্টের সাথে, বেদনার সাথে বলছে, হায় তাত, উচিত কি তব এ কাজ, তোমার কি এই কাজ করা উচিত হয়েছে। তাপ মানে পিতা, কিন্তু এখানে তাপ চাচা অর্থে ব্যবহৃত হয়েছে। নিকষা সতী তোমার জননী, সহদর রক্ষ শ্রেষ্ঠ, সুরি শম্ভু নিভ কুম্ভকর্ণ, ভাতৃপুত্র বাসব বিজয়ী। বলা হচ্ছে যে নিকষা সতী, নিকষা বলতে এখানে বিভীষণের রাবণের মাকে বোঝানো হয়েছে। শম্ভু নিভ কুম্ভকর্ণ, কুম্ভকর্ণ হচ্ছে তার রাবণের আরেক ভাইয়ের নাম, বিভীষণের বড় সে। সে খুব বীর, একজন বীর শ্রেষ্ঠ, বেশ শক্তিশালী। তার ঐতিহাসিক বা পুরাণ থেকে আমরা জানি যে কুম্ভকর্ণ দীর্ঘ সময় ঘুমাতেন এবং দীর্ঘ সময় জেগে থাকতে পারতেন, এবং তার গায়ের যে শক্তি, যুদ্ধ করার যে ক্ষমতা অসাধারণ। ভাতৃপুত্র বাসব বিজয়, ভাতৃপুত্র মানে ভাইয়ের ছেলে। এখানে মেঘনাদ নিজেকে বলছে, কারণ মেঘনাদ হচ্ছে বাসব বিজয়ী। বাসব হচ্ছে, আমরা একটু আগে জানলাম যে যে দেবতাদের রাজা ইন্দ্রকে ইন্দ্রকে যে জয় করেছে সে হচ্ছে সে বাসব বিজয়ী। তো বাসব বিজয়ী বলতে এখানে মেঘনাদকে বোঝানো হয়েছে। নিজে বলছে যে তোমার মা নিকষা যে সতী সাধ্বী নারী, তোমার ভাই বীরশ্রেষ্ঠ, তোমার আরেক বড় ভাই রাক্ষসদের রাজা, তোমার ভাইয়ের ছেলে বাসব বিজয়ী, তার পারিবারিক যে ঐতিহ্য, গৌরব, সে বিষয়টি সে তুলে ধরার চেষ্টা করছে। নিজ গৃহপথ তার দেখাও তস্করে, তোমার নিজের ঘরের পথ তুমি তস্কর মানে চোর, চোরকে দেখাচ্ছ। খুব আশ্চর্য হলো সে এই বিভীষণের এই কার্যকলাপ দেখে। আমি এই প্যারাটা আবার করতে চাই, দেখি আমরা বুঝি কিনা। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, না জানে কেমনই আসি লক্ষণ কষিল লক্ষ্য করে। হায় তার, উচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমার জননী, সহদর রক্ষ শ্রেষ্ঠ, শম্ভু নিভ কুম্ভকর্ণ, ভাতৃপুত্র বাসব বিজয়ী, নিজ গৃহপদ তাহার দেখাও তস্করে। আমি এই অংশ থেকে বুঝতে পারলাম যে মেঘনাদ তার চাচাকে বিনয়ের সঙ্গে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলছে যে চাচা, তোমার কি কাজ করা উচিত হয়েছে। তোমার মা নিকষা সতী সাধ্বী, তোমার ভাই রাক্ষসদের শ্রেষ্ঠ, রাক্ষসদের রাজা, তোমার আরেক ভাই কুম্ভকর্ণ একজন বীর, তোমার ভাইয়ের ছেলে বাসব বিজয়ী। কত গৌরবে, কত ঐতিহাসিক মার্জিত পারিবারিক একটা গৌরব মণ্ডিত পরিবার তোমার। তোমার কি এই কাজ করা উচিত হয়েছে। তুমি নিজের ঘরের পর চোরকে দেখাচ্ছ, যে নীরবে নিভৃতে গৃহে প্রবেশ করে সে তো চোর। সুতরাং এই লক্ষণ তো চোর, না হলে সে না বলে না কয়ে আমার গৃহে প্রবেশ করবে কেন। চোরকে তুমি নিজের ঘরের পথ দেখাচ্ছ, এই কাজকে তোমার করা উচিত হয়েছে। কত গৌরব তোমার পরিবারের, পারিবারিক ঐতিহ্য তোমার কিছুর অভাব আছে, কি জন্য তুমি এই কাজ করছো, বোঝানোর চেষ্টা করছে। পরের অংশে বলা হচ্ছে, চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে। চণ্ডাল বলতে এখানে আসলে নিচু জাত, নিচু শ্রেণীকে বোঝানো হচ্ছে। সে লক্ষণকে বোঝাচ্ছে যে মানুষ তো তুচ্ছ, রাবণ রাক্ষস রাজা, আমরা রাক্ষস, মানুষ তুচ্ছ প্রাণী। ওই সামান্য মানুষ চণ্ডালকে তুমি নিজের ঘরের পথ দেখাচ্ছ, এই রাজার আলোয় রাজার প্রাসাদকে দেখাচ্ছ, এই কাজ তোমার করা উচিত হয়েছে। কিন্তু নাহি বঞ্চিত না, গুরুজনে তুমি পিতৃতুল্য।
বলছে তারপরেও আমি তোমার কোনো বঞ্চনা করবো না, কটু কথা বলবো না, কারণ তুমি পিতার মতো, পিতৃতুল্য। ছাড়দার যা বস্ত্রাগারে পাঠাইব রামানুজে সমনুভবনে, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। বলা হচ্ছে তারপরও আমি বিনয়ের সঙ্গে, তোমার সাথে কটু কথা বলবো না, বিনয়ের সঙ্গে বলছি যে তুমি দরজার দিকে সরে দাঁড়াও। আমি এখনই অস্ত্রাগারে যাব, অস্ত্র আনতে। এই রক্ষণকে আমি উপযুক্ত শিক্ষা দেব, তুমি শুধু দরজা থেকে সরে দাঁড়াবে। এ বলছে লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব হবে। আমি এই লঙ্কার যে কলঙ্ক হয়েছে, এই যে তুমি তস্করকে, লক্ষণকে নিজের গৃহের পদ এই যজ্ঞাগারের সামনে নিয়ে এসেছো আমার সামনে, আমি তো অস্ত্রহীন যোদ্ধার সামনে কখনো একজন অস্ত্র হাতে কোনো যোদ্ধা দাঁড়াতে পারে না। ওকে আমি উচিত শিক্ষা দেবো, আগে আমাকে অস্ত্রাগারে যেতে দাও, আমি অস্ত্র নিয়ে আসি, তারপরে এই লঙ্কার যে কলঙ্ক হয়েছে সেটা আজ আমি মোচন করব। উত্তরীরা বিভীষণ, এখন বিভীষণের উক্তি আমরা জানব। মেঘনাথ যে এতক্ষণ তাকে বোঝানোর চেষ্টা করেছে, তার বিপক্ষে তার যে প্রতিক্রিয়া, এটা আমরা জানব। উত্তরীরা বিভীষণ, বৃথাই সাধনা ধীমান, রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব, রক্ষিতে অনুরোধ। আমি আবার বলছি, উত্তরীরা বিভীষণ, বৃথায় সাধনা ধীমান, রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব, রক্ষিতে অনুরোধ। রক্ষিতে অনুরোধ মানে অনুরোধ রক্ষা। তুমি যে আমাকে অনুরোধ করছো, তুমি বলছো আমি ভুল করেছি, কিন্তু তোমার এই অনুরোধ আমি রক্ষা করতে পারবো না, কারণ রাঘব দাস আমি রাঘব মানে আমি রামের দাস, আমি কিছুতেই তার বিপক্ষ কাজ করতে পারবো না, বিপক্ষে যেতে পারবো না। ধীমান, বৃথায় সাধনা ধীমান, এখানে বলতে ধীমান হচ্ছে জ্ঞানী। সে মেঘনাথকে জ্ঞানী বলে সম্বোধন করছেন এবং বলছেন তুমি বৃথায় চেষ্টা করছো জ্ঞানী ধীমান, আমি রাঘবের দাস, আমি রামের দাস, আমি কিছুতেই তার বিপক্ষ কাজ করতে পারবো না। এখন উত্তর দিচ্ছে আবার মেঘনাথ। উত্তরিলা কাতরেরা বনি, হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছে বলিবারে, রাঘবের দাস তুমি কেমনে অমুখে আনিলে কথা তাত, কহতা দাসেরই। বলছে এখানে মেঘনাথ খুব কষ্ট ভারাক্রান্ত নিয়ে বলল যে তোমার কথা শুনে আমার মনে হচ্ছে আমি যেন মরে যাই। কি করে তুমি রাঘবের দাস বলছো, এই কথা তুমি মুখে কি করে উচ্চারণ করতে পারলে? তারপর সে বলছে স্থাপিলা বিধুরে বিধি স্থানুল ললাটে, ওরে কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়, হে রক্ষরথী ভুলিলে কেমনে কে তুমি, জনম তব কোন মহাকুলে। এখানে বলা হচ্ছে উদাহরণ দিয়ে, উপমা দিয়ে বিভীষণকে বোঝানোর চেষ্টা করছে মেঘনাথ। স্থাপিলা বিধুরে বিধি স্থানুল ললাটে, আমরা জানি যে চাঁদ আকাশে থাকে, সৃষ্টিকর্তা চাঁদকে আকাশে স্থাপন করেছেন। মেঘনাথ এটাই বোঝানোর চেষ্টা করেছেন, এখানে চাঁদ বলতে তিনি বিভীষণকে বোঝানোর চেষ্টা করেছেন যে চাঁদ তো সবসময় আকাশে থাকে, তার স্থান আকাশে। এখানে সৃষ্টিকর্তা বিধি কি করেছে, চাঁদকে আকাশে স্থাপন করেছে। চাঁদ তো কখনো মাটিতে এসে গড়াগড়ি খায় না। বিভীষণ যে কাজটি করেছে সেটা মাটির মানুষ রাবণকে, মাটির মানুষ রামকে সে বলছে যে আমি তার দাস, আমি রামের দাস। একজন রাক্ষস কি করে একটা মানুষের দাস হতে পারে, এইটাই হচ্ছে মেঘনাথের কথা। তখন সে বোঝানোর চেষ্টা করে, তুমি হচ্ছে আকাশের চাঁদ, তোমার স্থান হচ্ছে আকাশে, তুমি কি করে মাটির পৃথিবীতে এসে গড়াগড়ি খাচ্ছ ধুলায়, তোমার কি শোভা পায়? আবার পড়ছি, স্থাপিলা মানে স্থাপন করলেন, বিধুরে মানে চাঁদকে, বিধি মানে সৃষ্টিকর্তা, স্থানুর ললাটে আকাশের ললাটে, আকাশের কপালে, কত সুন্দর উপমা।
পুরী কি ভূতলে মানে পৃথিবীর মাটিতে শশী মানে চাঁদ গড়াগড়ি যান ধুলায়, তাহলে আকাশের চাঁদের স্থান হচ্ছে আকাশে, সৃষ্টিকর্তা আকাশের কপালে চাঁদকে লেপে দিয়েছেন। মাটিতে গড়াগড়িতে ওই চাঁদকে শোভা পায় না। তুমি কেন মাটিতে এসে গড়াগড়ি করছো? মাটির পৃথিবী, মাটির মানুষের কাছে তার পায়ের তার চরণে তুমি কেন স্থান নিয়েছো? এটা তো শোভা পায় না। আবার বলছে সে, পারিবারিক গৌরব তুলে ধরছে। কে তুমি হে রক্ষরতী, ভুলিলে কেমনে কে তুমি, জন্ম তব কোন মহাকুলে, কে বাসে অধম রাম, স্বচ্ছ সরোবরে করে করিতে লীরাজ হংস, পঙ্কজ কাননে যায় কিসে প্রভু প্রভু, পঙ্কিল শরীরে শৈবাল জলের ধাম। বলছে হে রক্ষরথী মানে কি রাক্ষসদের ধারক বাহক, ভুলিলে কেমনে, কেমন করে ভুলে গেলে, কে তুমি, তুমি কে, কোন মহাকুলে, কোন বংশে তোমার জন্ম। সে রাবণের কথা, রামের কথা, নিজের কথা বোঝানোর চেষ্টা করছে। বলছে যে স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস। স্বচ্ছ সরোবর মানে হচ্ছে, সরোবর মানে আমরা জানি বড় জলাশয়, পরিষ্কার পানি থাকে সেখানে। কেলি মানে খেলা করা, রাজহংস মানে রাজহাঁস। পঙ্কজ কাননে যায় কিসে প্রভু প্রভু, মানে বোঝানো হচ্ছে রাজহংস মানে রাজহাঁস সবসময় স্বচ্ছ পানিতে, স্বচ্ছ সরোবরে খেলা করে, সে কখনো কিন্তু কাদাযুক্ত পানিতে খেলা করে না। তো তুমি হচ্ছে রাজহাঁস, তোমার স্থান হচ্ছে স্বচ্ছ সরোবর, কাদা মাটি বা কাদা মিশ্রিত যে জল পানি, সেখানে তোমার স্থান পায় না। তুমি যে কাজ করছো, তুমি যে বলছো তুমি রামের দাস, রামের চরণে তোমার স্থান, এটা তুমি কি কাজ করছো? মনে হচ্ছে তুমি কাদা পানিতে খেলা করছো। তোমার স্থান হচ্ছে স্বচ্ছ সরোবরে, তুমি হচ্ছে রাজহংস। বলছে স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস, পঙ্কজ কাননে যায় কিসে কভু প্রভু, পঙ্কিল শরীরে শৈবাল দলের ধাম। পঙ্কিল শরীর হচ্ছে কাদাযুক্ত পানি, শরীর মানে পানি, শৈবাল দল মানে শ্যাওলা, মানে শ্যাওলা, কাদাযুক্ত পানিতে শ্যাওলা থাকে। আর স্বচ্ছ সরোবরে খেলা করে হচ্ছে রাজহংস, তুমি হচ্ছে রাজহংস, তুমি হচ্ছে শ্যাওলা না। সুতরাং তুমি নিজের অবস্থানকে ভুলে যেও না। আবার সে উপমা দিচ্ছে, মৃগন্দ কেশরী কবে কে হে বীর কেশরী, সম্ভাসে শ্রীকালে মিত্রভাবে। বলছে মৃগন্দ্র কেশরী হচ্ছে সিংহ, সিংহের সারা মুখে কি থাকে, দাড়ি থাকে। মৃগেন্দ্র কেশরী, কেশরী এজন্য তাকে বলা হয় মৃগেন্দ্র কেশরী। কবে হে বীর কেশরী, সম্ভাসে শ্রীকালে মিত্রভাবে। তুমি হচ্ছে সিংহ, তুমি হচ্ছে বীর সিংহ, তুমি কখন দেখেছো যে সিংহ এসে শ্রীকাল মানে শিয়ালের সাথে বন্ধুত্ব করে? ওই রাম হচ্ছে শ্রীকাল তুল্য, শেয়াল তুল্য, তার সাথে তুমি বন্ধুত্ব করতে চাও? তুমি তো সিংহ, বীর, বনের রাজা, তোমার কি শোভা পায় যে শেয়ালের সাথে, শ্রীকালের সাথে এসে বন্ধুত্ব করা? মিত্র মানে কি বন্ধুত্ব। অজ্ঞদাস বিজ্ঞতম তুমি, অবিদিত নহে কিছু তোমার চরণে, ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ, নহিলে অস্ত্রহীনের যোধে কিসে সম্ভুষে সংগ্রামে। কত সুন্দর উপমা, শব্দচয়ন, অদ্ভুত তার রচনা। এখানেই হচ্ছে মানে মাইকেলের কৃতিত্ব। তিনি মেঘনাদ কাব্য মহাকাব্যটা লিখেছেন। আসলে আমরা তোমরা যে সময় পাও মহাকাব্যটা পড়বে, অসাধারণ লেখা, কঠিন মনে হবে প্রথমে, পড়তে পড়তে একসময় খুব সহজ হয়ে যাবে। তো এখানে বলছে কি সুন্দর কথা যে তুমি ওই লক্ষণ তো হচ্ছে ক্ষুদ্রমতি নর, সাধারণ একটা তুচ্ছ মানুষ, আর তুমি হচ্ছে রাক্ষসদের রাজা, রাক্ষসদের একজন রাক্ষস, মানে রাক্ষস বলতে বোঝানো হচ্ছে যে ক্ষুদ্র মানুষের কাছে রাক্ষসের সাথে রাক্ষসের কোনো তুলনা হয় না। রাক্ষসের অসাধ্য কিছুই নেই, তারা পরাক্রমশালী, তুচ্ছ মানুষ, তার দাস তুমি, এ কথা আসলে সহজে মেনে নেওয়া যায় না। এই জন্য সে বলছে যে ক্ষুদ্রমতি নর সুরলক্ষ, নহিলে অস্ত্রহীন যোধে। অস্ত্রহীন যোধে মানে অস্ত্রহীন যোদ্ধা, যুদ্ধের কিন্তু একটা নিয়ম আছে, সেটা হলো অস্ত্রহীন কোনো যোদ্ধার সাথে অস্ত্র হাতে যুদ্ধ করা যায় না। লক্ষণ অস্ত্র নিয়ে, অস্ত্র হাতে মেঘনাদকে আক্রমণ করার জন্য যখন দরজায় এসে দাঁড়ালো, তখন দেখলো মেঘনাদে তারা তো অস্ত্র আছে,
এবং সে যুদ্ধের তাকে আক্রমণ করার একটা প্রস্তুতি আছে। এই বিষয়টা বোঝার পরে সে লক্ষ্মণকে উদ্দেশ্য করে বলল যে অস্ত্রহীন যোদ্ধে কিসের সম্মুখে সংগ্রামী, সে তো ক্ষুদ্রপতি নর, না হইলে কখনো দেখেছো যে অস্ত্রহীন কোনো যোদ্ধার সাথে অস্ত্র হাতে কেউ যুদ্ধ করতে চায়, আক্রমণ করতে চায়? মানে সম্বোধন করে। লক্ষ্মণ এসে যখন বললো আসো আমরা যুদ্ধে লিপ্ত হই, হ্যাঁ, তখন সে বলল যে তুমি কখনো দেখেছো যে অস্ত্রহীন কোনো যোদ্ধাকে অস্ত্র হাতে কেউ যুদ্ধের আহ্বান জানায়? তো একটা ক্ষুদ্রমতি নর, ক্ষুদ্র মানুষ, তাহলে তো এই কথা বলার ওর শোভা পায় না। কহ মহারথী, এ কি মহারথী কোথা? মহারথী মানে রথকে যে চালিত করে, যে প্রধান রথের, ছিল মহারথী। যে তুমি রাক্ষসদের ধারক বাহক, রাক্ষসদের এই দুর্দিনে তুমি রাক্ষসদের পথ দেখাবে, তোমার কি শোভা পায়? আমরা এই যে প্রথম থেকে এই পর্যন্ত কবিতার অংশটি অনেক বড়, বিশাল মেঘনাদ পদ কাব্যের একটা ক্ষুদ্র অংশ থেকে নেওয়া হলো, মেঘনাদ বধ অংশ থেকে এটা নেওয়া হলো। এই কবিতাটি তুলনামূলকভাবে অন্যান্য কবিতার থেকে একটু বড়, সুতরাং আমরা একদিনে শেষ করতে পারবো না। বোঝার সুবিধার জন্য আমরা দুই অংশে ভাগ করেছি। আজকে আমরা এই পর্যন্তই রাখবো। আমি কবিতাটি আবার শুরু থেকে এই পর্যন্ত পড়তে চাই তোমাদের সুবিধার্থে। যে এই শব্দগুলো তোমাদের বুঝতে অসুবিধা হয় সাথে সাথে নোট করবে এবং জানার চেষ্টা করবে। বিভীষণের প্রতি মেঘনাদ, মাইকেল মধুসূদন দত্ত। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, না জানি কেমনে আসি লক্ষণ কষিল লক্ষ্য করে। হায় তার উচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমার জননী, সহোদর রক্ষ শ্রেষ্ঠ, ভাতৃপুত্র বাসব বিজয়ী। সহোদর রক্ষ সৃষ্ট, শুলিশম্ভ নিব কুম্ভকর্ণ, ভাতৃপুত্র বাসব বিজয়ী। নিজ গৃহপদ তার দেখাও তস্করে, চণ্ডালে বসাও আমি রাজার আলোয়। কিন্তু নাহি গঞ্জিত মা, গুরুজন তুমি পিতৃতুল্য। ছাড়োদার যাব অস্ত্রাগারে, পাঠাই মোর আমানুজে সমন ভবনে। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। উত্তরীরা বিভীষণ, বৃথাই সাধনাধিমান। রাঘব দাস আমি, কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব, রক্ষিতে অনুরোধ। উত্তরীরা কাতরে রাবণী, হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছে মরিবারে। রাঘবের দাস তুমি, কেমনি অনুখে আনিলে কথা তাত, কহতা দাসেরে। স্থাপিলা বিধুরে বিধি স্থান ললাটে, ওরে কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়। হে রক্ষরথী, ভুলিলে কেমনে কে তুমি, জনম তব কোন মহাকুলে। কে বাসে অধম রাম, স্বচ্ছ সরোবরে করে গেলি রাজহংস, পঙ্কজ কাননে যাই কিসে প্রভু প্রভু। পঙ্কিল্য শরীরে শৈবাল দলের ধাম। মৃগেন্দ্র কেশরী কবে, হে বীর কেশরী, সম্ভাষে শ্রীকালে মিত্র ভাবে। অজ্ঞদাস বিজ্ঞতম তুমি, অবিদিত নহে কিছু তোমার চরণে। ক্ষুদ্রমতি নর সুরলক্ষণ, নহিলে অস্ত্রহীনে যুদ্ধে কিসে সম্মদে সংগ্রামী। আমরা এই পর্যন্তই আজকে রাখবো। আমরা এই আজকের যে অংশ থেকে যেটা বোঝার চেষ্টা করলাম, বিষয়টি হচ্ছে যে আমরা জানি পৌরাণিক কাহিনী থেকে রাম রাবণের যুদ্ধ, এবং এই যুদ্ধের পুরাণ থেকে কবি এখানে এই প্রেক্ষাপটটা নিতে চেয়েছেন, কিন্তু পটভূমিটা নিতে চেয়েছেন, কিন্তু মূল বিষয়টাকে সম্পূর্ণ পাল্টে দিয়েছেন। এখানে রাবণ রাক্ষস না, এখানে রাবণ দোষী কোনো একজন মানুষ, তার দেশের প্রতি তার ভালোবাসা, তার দেশকে রক্ষা করা, তার পরিবারের প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা একটা মানুষের মধ্যে এখানে প্রকাশ করেছেন মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্যে। মেঘনাদ বধ কাব্যের এই অংশ থেকে, যে মেঘনাদ বধ অংশ থেকে যে কবিতাটি এখানে তোমাদের জন্য পাঠ্য হয়ে তুলে ধরা হয়েছে, এই অংশে আমরা দেখব যে বিভীষণ তার আপন ছোট চাচা, মেঘনাদের চাচা
আর বিভীষণ যে রাবণের ছোট ছেলে, বিভীষণের চাচা হচ্ছে দুঃখিত, মেঘনাদ হচ্ছে রাবণের ছোট ছেলে এবং তার ছোট ভাই হচ্ছে বিভীষণ। এবং মেঘনাদ যখন যুদ্ধের দায়িত্ব পেলেন, যুদ্ধের এক পর্যায়ে তার বড় ভাই মারা যাওয়ার পরে, যুদ্ধে নিহত হওয়ার পরে, তখন যজ্ঞাগারে বসে যজ্ঞ করছিলেন। তাদের নিয়ম হচ্ছে যে যজ্ঞাগারে বসে মেঘনাদ যে যজ্ঞ সম্পন্ন করতে পারে তাকে কেউ হারাতে পারে না। তো এই যজ্ঞাগার সমাপ্ত করে যুদ্ধে সে যাবে এই প্রস্তুতি নিয়ে যজ্ঞাগারে যজ্ঞ করছিলেন। এমন সময় সে দরজা দেখলেন যে রামের ছোট ভাই লক্ষ্মণ দাঁড়িয়ে আছে। খুব আশ্চর্য হলেন, বিস্মিত হলেন এই কারণেই যে এইখানে প্রবেশ করার ক্ষমতা লক্ষ্মণ থাকার কথা না, খুব সুরক্ষিত প্রাসাদ। তো পেছনে যখন দেখলেন তার চাচা দাঁড়িয়ে আছে, তখন সে বিষয়টা বুঝতে পারলেন যে তার সহযোগিতায়, তার সাহায্যেই লক্ষ্মণ এখানে প্রবেশ করতে পেরেছে। তখন চাচাকে উদ্দেশ্য করে যে অংশটি, সে অংশটি এখানে তুলে ধরা হয়েছে। এখানে মেঘনাদ বলছে যে তোমার এই কাজ করা উচিত হয়নি, কোন পরিবারে তোমার জন্ম, কোথায় তোমার জন্ম, এটা তুমি কী করে ভুলে গেলে। তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই সে বুঝতে পারছে না। বিভীষণ বললেন যে তোমার এই সাধনা, এই চেষ্টা বৃথা, কারণ আমি রামের দাস, কিছুতেই তার বিপক্ষে যেতে পারবো না। তারপরেও মেঘনাদ তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করলো, তুমি হচ্ছে আকাশের চাঁদ, তুমি হচ্ছে বনের সিংহ, তোমার কি শোভা পায় ক্ষুদ্র এই সামান্য মানুষ রামের দাস হওয়া, তার চরণে তুমি বলছো তোমার স্থান, এটা কি তোমার মধ্যে শোভা পায়? তোমার কথা শুনে মনে হয় আমি যেন মরে যাই। বারবার তার কুলো গৌরবের কথা, তাদের পারিবারিক ঐতিহ্যের কথা তুলে বোঝানোর চেষ্টা করছে বিভীষণের অবস্থান। এবং সে বলছে যে লক্ষ্মণ হচ্ছে সামান্য ক্ষুদ্র নর মানুষ, ও চোর, ও চণ্ডাল, না হলে সে অস্ত্র হাতে কী করে আমি অস্ত্রহীন আমাকে যুদ্ধের আহ্বান জানাই? এটা তো যুদ্ধের নীতি না। আমরা এই পর্যন্তই আজকে রাখবো। আমরা পরবর্তী অংশটা পরের ক্লাস থেকে আবার শুরু করব। আশা করি তোমরা আজকে যেটুকু আমরা পড়লাম সেটা বাসায় বারবার আত্মস্থ করা, বারবার পড়বে, কবিতাটি বারবার পড়তে হবে শব্দার্থটিকার সাহায্য নিয়ে। যখন কবিতার এই অংশটুকু আমরা পড়বো, তারপরে পাঠ পরিচিতি নামে একটা অংশ আছে, সেই অংশ যে এই মূল বিষয়টি বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা অবশ্যই এই করোনাকালীন এই সময়ে অবশ্যই নিজে সচেতন থাকবো, স্বাস্থ্যবিধি মেনে চলবো, ঘরে থাকার চেষ্টা করবো, না প্রয়োজনে না হলে বাইরে বের হবো না, একে অন্যের সহযোগিতায় এগিয়ে আসবো এবং পাশাপাশি আমাদের লেখাপড়া চালিয়ে যাবো। আগামী ক্লাসে আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।